সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম ভাগ্যের বন্ধ দরজা খুলতে মস্তিষ্ক রেখার গুরুত্ব অপরিসীম। দর্শক, ভিডিওটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনা ভাগ্যের বন্ধ দরজা খুলতে মস্তিষ্ক রেখার গুরুত্ব অপরিসীম। দর্শক, আমরা প্রথমে হাতের সাধারণ প্রধান রেখাগুলো সম্পর্কে জেনে নেব। এই রেখাটিকে বলে আয়ু রেখা, এই রেখাটিকে বলে মস্তিষ্ক রেখা, এই রেখাটিকে বলে হৃদয় রেখা, আর এটি ভাগ্য রেখা। যারা ইউটিউবে জ্যোতিষ সংক্রান্ত, অ্যাস্ট্রোলজি সংক্রান্ত ভিডিও দেখে থাকেন তারা প্রায় সবাই এই চারটি প্রধান রেখা সম্পর্কে ধারণা রাখেন। তো আমাদের আজকের আলোচনাটা হচ্ছে মস্তিষ্ক রেখার বিষয় নিয়ে। যে আলোচনার শুরুতে বলেছি ভাগ্যের বন্ধ দরজা খুলতে মস্তিষ্ক রেখার গুরুত্ব অপরিসীম। তো এই রেখাটি হচ্ছে সেই মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন। তো এই ব্রেন লাইনটা যদি সুন্দর, স্পষ্ট, ঝকঝকে, দোষমুক্ত হয় তাহলে কিন্তু সেই জাতকের, যদি এই যে ভাগ্যরেখা, জ্যোতিষশাস্ত্রে যে ভাগ্যরেখাটিকে সর্বাধিক গুরুত্ব প্রদান করে থাকে, এই ভাগ্যরেখাটি না থাকলেও কিন্তু সেই জাতক তার জীবনে চরমতম উন্নতি করতে পারে। সেই বৈশিষ্ট্যগুলো কি? প্রয়োজন নেই ভাগ্যরেখার, মস্তিষ্ক রেখা যদি সঠিক থাকে, তো সেই বৈশিষ্ট্যগুলো আজকে আলোচনা করব। দেখুন, আমি শুধুমাত্র মস্তিষ্ক রেখাটি এঁকে নেব। এই যে মস্তিষ্ক রেখাটি, এটি হতে হবে অধিক সূক্ষ্ম নয়, অধিক গভীর বা মোটা নয়। এটি মধ্যমানের লাল গোলাপি আভাযুক্ত হতে হবে। আবার অধিক ক্ষুদ্র নয়, অর্থাৎ এরকম ছোট নয়, এরকম ছোটও নয়। এই মস্তিষ্ক রেখার উপরে কোনো তিল চিহ্ন বর্জিত, এই ধরনের কোনো কাটাকাটি চিহ্ন বর্জিত, কিংবা ক্রস চিহ্ন বর্জিত, কিংবা কোথাও কোথাও মস্তিষ্ক ভেঙে গেছে, এইভাবে এগুলো বর্জিত, কিংবা এই ডট অর্থাৎ গর্ত টাইপের কাটা ফুটলে বা মাছের কাটা কিংবা সূচ ফুটলে যেভাবে গর্ত মতো দেখা যায়, এই ধরনের গর্ত বর্জিত, ঝকঝকে চমকালো, দেখলেই বোঝা যায় চমকাচ্ছে, এমন একটি মস্তিষ্ক রেখা সেই জাতকের মস্তিষ্কের সঠিক পরিচালিত, মস্তিষ্ক জাতককে সঠিকভাবে পরিচালিত করতে পারে বলে জ্যোতিষশাস্ত্রে বলা হয়। তো এই মস্তিষ্ক রেখা যদি কোনো মানুষের হাতে, আমি আরেকটু করে নেব, যদি কোনো মানুষের মস্তিষ্ক রেখা এইভাবে গ্যাপ হয়ে ওঠে, অর্থাৎ আয়ু রেখা থেকে মস্তিষ্ক রেখার একটু দূরত্ব সৃষ্টি হয়, মাঝে গ্যাপ থাকে, তাহলে এই জাতকরা কিন্তু কি হয়, অনেকটা একগুঁয়েমি, জেদি, পরিবারের শাসন মানতে চাইবে না, কথা শুনতে চাইবে না। বাচ্চাদের হাতে এরকম থাকলে একটা বয়স পর্যন্ত বাচ্চারাও কিন্তু বেশ কথা শুনতে চায় না, দুরন্তপানা করে, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে সেটা
ঠিক হয়ে যায়। কোথায় ঠিক হয় সেটিও দেখাবো। তো এই ধরনের মস্তিষ্ক রেখা যাদের থেকে, তারা একটু পরিবারের কথা শুনতে চাবে না, শাসন মানে না, বারণ মানে না। আবার এই ধরনের মস্তিষ্ক রেখা থাকলে তাদের বেশিরভাগই এই ধরনের রাহু রেখা দ্বারা এই মস্তিষ্ক রেখা কর্তন থাকে বেশিরভাগই। এই গ্যাপ, এই যে রেখাগুলো, এই রেখাগুলো কিন্তু দুর্দান্ত রূপে রাগের সৃষ্টি করবে। এই যে এটি কিন্তু বয়স বের করার কৌশল আছে দর্শক, আমি সেটিও দেখাবো। তো এই রাহু রেখাগুলো যখন মস্তিষ্ক রেখাকে টাচ করবে বা কেটে বেরিয়ে যাবে, সেই বয়স পর্যন্ত জাতকের প্রচুর রাগ, কথায় কথায় রাগ, জেদ, শঠতা, এগুলো কিন্তু এর মধ্যে জাতকের মধ্যে বিরাজ করবে। এটি কিন্তু অল্প বয়সে, বাল্য বয়সে বিরাজ করতে চাইবে। কিন্তু এই বয়সটা যখনই এই রাহু রেখার আক্রমণ যখন বন্ধ হয়ে যাবে, দেখুন এই যে অংশটা আমি এঁকেছি, এইভাবে একটি রেখা টানুন, 25 বছর, তাহলে এই বয়সটা 17 বা 15 এরকম বছর, 13-15 বছর, এই 13-14-15 বছর পর্যন্ত এই বাচ্চা বা এই জাতক কিন্তু কথা শুনতে চাইবে না, দুরন্তপনা করবে, বাবা মার কথা শুনতে চাইবে না। কিন্তু এই রাহু রেখা যখনই ছেড়ে দেবে, তখন থেকে কিন্তু ধীর সাধ্য হয়ে যাবে। আবার দেখুন, ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, এখানে অনেক কিছু তথ্য পাবেন, আজকের আলোচনায়। আবার দেখুন, এই মস্তিষ্ক রেখা প্রথম দিকে এরকম স্ট্রং আছে, কিন্তু শেষের দিকে এসে এইভাবে শিকলের মতো, এইভাবে অশুভ চিহ্ন যুক্ত। তো প্রথম দিকে কিন্তু খুব ভালো থাকবে, কিন্তু এই যে বয়সটি, এই বয়সটিতে এসে এই জাতক কিন্তু তার মস্তিষ্কের যে কার্যকরী ক্ষমতা, মস্তিষ্ককে সঠিকভাবে পরিচালিত করতে পারবে না। তার ব্রেনকে চোর চলে গেলে বুদ্ধি বাড়াবে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, সিদ্ধান্তহীনতায় ভুগবে। অর্থাৎ মস্তিষ্ক কেন্দ্রিক অনেক সমস্যা আসতে পারে। এই রেখাগুলো থাকলে কিন্তু মাথার অসুস্থতাও দেখা দিতে পারে। এই বয়সে এসে একটু বুদ্ধির প্রগাঢ়তা কম থাকবে এই বয়সটিতে এসে। এদিকে কিন্তু জাতক ভালো থাকবে, খুব সুন্দর স্পষ্ট, যতক্ষণ পর্যন্ত মস্তিষ্ক রেখা ভালো আছে এটি থাকবে। আবার দেখুন, এই মস্তিষ্ক রেখা অনেকে এরকম থাকে, এই যে সময়টুকু এরকম ভরা থাকে, মোটা থাকে, কিংবা এখানে অনেকে এরকম হিজিবিজি অনেক টাইপের থাকে। দেখুন, বোর্ডে এতটা ক্লিয়ার দেখানো যায় না। তো এরকম যদি থাকে, তাহলে এই যে বয়সটা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মস্তিষ্ক রেখাটা এরকম অশুভ থাকবে, এই বয়স পর্যন্ত কিন্তু জাতকের একটি সংঘর্ষপূর্ণ জীবন। অর্থাৎ বলতে পারেন যে এটা তো বাচ্চা বয়স, এই যে বয়সটা, এটা তো 12-13 বছর বয়স, এই বয়সটা 25, এটা 25, তাহলে এটি আপনার 15-র আগে। এই 15 বছর আগের বয়স পর্যন্ত কিন্তু তার সংঘর্ষপূর্ণ জীবন থাকবে। তো একজন বালকের কি সংঘর্ষপূর্ণ জীবন থাকবে, তাই না? এক্ষেত্রে পিতার ঘরে যখন এই সময় পিতার অর্থনৈতিক অবস্থা, পিতার সংঘর্ষপূর্ণটাই তাকে সাপোর্ট দেয়। পিতার অগাধ অর্থবিত্ত সুখ স্বাচ্ছন্দ্য থাকলে সন্তান সুখ থাকবে, স্বাচ্ছন্দ্য থাকবে। আর এটার অর্থ এই সময় তার পরিবারের সংঘর্ষপূর্ণ জীবন ছিল। যাদের মস্তিষ্ক রেখা আয়ু রেখা থেকে একটু এইভাবে দূর থেকে এসে বের হয়, তারা কিন্তু এই যে বয়স পর্যন্ত নিজেরা কোনো ডিসিশন, নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। পরিবারের সিদ্ধান্ত ছাড়া সিদ্ধান্ত নেবার ক্ষমতাটা তাদের থাকে না। পরিবারের সঙ্গে একত্রিত হয়ে থাকে এবং পরিবারের সিদ্ধান্তেই সে সিদ্ধান্ত গ্রহণ করে। এবং এই একটা বয়স পার হলে, সেটা আয়ু রেখা থেকে বয়স বের করতে হবে, এই বয়সটা পার হলে কিন্তু জাতক
নিজেই নিজের সিদ্ধান্ত নিতে পারবে বা পেরে থাকে। এই মস্তিষ্ক রেখা যদি এইভাবে দেখুন, এই যে অংশটুকু হৃদয় রেখা থেকে চন্দ্র এই মণিবদ্ধ পর্যন্ত দুইটি ভাগে বিভক্ত করুন। মাঝের উপরের যে অংশটুকু এটুকু মঙ্গলের আর এইটুকু হচ্ছে চন্দ্রের। তো মস্তিষ্ক রেখা যদি মঙ্গলে এসে উপনীত হয় তাহলে জাতক খুব সাহসী মানুষ হয়ে থাকে এবং এই জাতক দৃঢ়তার সাথে সে তার কর্ম পরিচালিত করে এবং সে যে কর্মটি পরিকল্পনা করবে ভাবে সে কর্মটি সে কিন্তু করবার জন্য আপ্রাণ চেষ্টা করে, মরিয়া হয়ে থাকে যে কর্মটি তার করতে হবে। কিন্তু এই রেখাটি দেখুন, আবার অনেকের আছে এইভাবে সোজা এসে এখান থেকে এসে চন্দ্রের দিকে ধাবিত হয়। এইভাবে যাদের থাকে তারা কিন্তু একটু খোলা মনের মানুষ হয়। তারা শত বিপত্তিতেও ভেঙে পড়ে না। কেন ভেঙে পড়ে না? চন্দ্র হচ্ছে মনের কারক, চন্দ্র হচ্ছে কল্পনার কারক। তো মস্তিষ্ক রেখা যখন চন্দ্রের দিকে থাকবে তখন তার মধ্যে একটি কল্পনা শক্তি, একটি আত্মবিশ্বাস, যদিও আত্মবিশ্বাস রবির থেকে আসে, কিন্তু এখানে চন্দ্রে মস্তিষ্ক রেখা যাদের থাকে এরাও আত্মভোলা টাইপের হয়, আত্মভোলা, কল্পনার শক্তিতে, কল্পনার জগতে ভেসে বেড়ায়, যার কারণে অনেক বিপদ, অনেক সমস্যা, অনেক জটিল সমস্যাও তারা হেসে উড়িয়ে দিতে পারে। তাদের মধ্যে যে কল্পনার যে একটি ভাবনা থাকে সেই ভাবনা দ্বারাই তারা অনেক কষ্টকে ভুলে দিতে পারে। আবার এই ধরনের মস্তিষ্ক রেখার উপরে যদি বৃত্ত চিহ্ন পরিলক্ষিত হয় তাহলে এই ধরনের মস্তিষ্ক রেখা বৃত্ত চিহ্নযুক্ত। এরা ক্ষণে ক্ষণে মত বদলিয়ে ফেলে, এদের মতের কোনো ঠিক থাকে না। ক্ষণে ক্ষণে এখন একটা ভাবছে, আরেকটু পর আর একটা, আরেকটু পর আর একটা, যে যেটা বলছে এটাই ঠিক, এই রকম একটি সিচুয়েশন। অর্থাৎ মতের মিল থাকে না বিধায় এরা কল্পনা কিন্তু থাকবে, প্রচুর কল্পনা, ভাববে, স্বপ্নে গাড়ি কিনবে, স্বপ্নে প্লেন কিনে ফেলবে, কিন্তু সেটা বাস্তবে পারবে না। এই বৃত্তচিহ্ন থাকলে মত পরিবর্তন, এখন ভাবছে যে এই ব্যবসাটি করব, আর একটু পরে না এটা না এইটা করব, এরকম একটি সিচুয়েশন এদের তৈরি হয়। তাই এদের উচিত খুব ভেবেচিন্তে একটি সুন্দর পরিকল্পনা আরও 5 জনের সঙ্গে পরামর্শ করে গ্রহণ করা। দেখুন, একজন অ্যাস্ট্রোলজার একজন মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিতে পারে না, কখনোই নয়। যদি কেউ বলে সেটি ভুল। একজন অ্যাস্ট্রোলজার হচ্ছে টর্চ লাইট, অ্যাস্ট্রোলজারকে আলো জ্ঞানী বলা হয়। টর্চ লাইটের আলোর মতো ধরতে পারেন যে টর্চ লাইটের আলো যেমন মানুষকে পথ দেখায়, রাস্তা পরিষ্কার কিনা, কোনো বন্য জন্তু পোকামাকড় আছে কিনা এটা দেখবার জন্য একটি টর্চ লাইট যেমন আলো প্রদান করে, একজন অ্যাস্ট্রোলজারও একজন মানুষের এইভাবে গাইডেন্স রূপে আলোর পথ দেখাতে পারে, সঠিক পথ দেখাতে পারে। যেমন এখানে এই যে জাতককে বলা হচ্ছে যে সে যেন বারবার মত পরিবর্তন না করে কারোর সঙ্গে, মানুষের সঙ্গে পরামর্শ মোতাবেক একক সিদ্ধান্ত সে ভালো নিতে পারে না। তাই মানুষের সঙ্গে পরামর্শ নিলে, 5 জনের সঙ্গে পরামর্শ নিলে একটি ভালো সলিউশন কিন্তু বেরিয়ে আসে। আর একজন অ্যাস্ট্রোলজার এইভাবে ভাগ্য এবং কর্মের সমন্বয় তৈরি করে দেয়। দেখুন, আমি যে বয়সগুলো দেখালাম, এইভাবে শুভ অশুভ বয়সগুলো বোঝা যায়। অশুভ বয়সে, খারাপ বয়সে সেই সময় তার ক্রিয়াগুলো খারাপ আসবে, ফলাফল খারাপ আসবে, এটি যদি ধরিয়ে দিতে পারে তাহলে জাতক অ্যালার্ট থাকবে। ভালো সময় এখন সে তার ভালো কর্মগুলো করতে পারে বা রিস্ক নিতে পারে, তখন সে সফলতা পাবে। এইভাবেই একজন অ্যাস্ট্রোলজার একজন মানুষের গাইডেন্স রূপে কাজ করে। তো সেই বিষয়টি আমরা পরে আলোচনা করব আরেকটি ভিডিওতে। আজকে মস্তিষ্ক রেখার
বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এই জাতকদের উচিত মানুষের সঙ্গে আলোচনা সাপেক্ষে কর্ম পরিচালিত করা। এরপর আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ সূত্র দেখব, ভিডিওটি স্কিপ করবেন না। এই যে মস্তিষ্ক রেখা, এই মস্তিষ্ক রেখা যদি এইভাবে কাটা থাকে, তাহলে যে বয়সে কাটা থাকবে এই বয়সে কিন্তু জাতকের মস্তিষ্কে জটিলতা হতে পারে, মাথার কোনো প্রবলেম আসতে পারে, মাথায় এমনকি আরও অন্য সূত্র আছে, আঘাতও লাগতে পারে, প্লাস মাথার কোনো সমস্যা তার দেখা দিতে পারে। এবং এই বয়সে যদি এইভাবে ভাগ্যরেখা এসে মস্তিষ্ক রেখায় থেমে যায়, তাহলে এটি আরও খারাপ ফল প্রদান করবে। সেটি আমি ইউটিউবের ভিডিওতে বলবো না। তো আবার এই মস্তিষ্ক রেখার যদি এইভাবে ক্রস চিহ্ন যুক্ত হয়, এইভাবে কাটা যুক্ত হয়, তাহলে এই বয়সে এসেছে ভুল সিদ্ধান্ত নেবে, ভুল ডিসিশন নেবে, ভাল সিদ্ধান্তের কারণে অর্থ হবে। অনেক সময় রাহু থেকে এসে এইভাবে মস্তিষ্ক রেখা কেটে যায় রাহু রেখার দ্বারা। এটি একটি বুদ্ধিনার যোগ, নিজের বুদ্ধির ভুলে, অর্থাৎ এই বয়সে মস্তিষ্ক রেখা এই মস্তিষ্ক রেখায় রাহু রেখা যখন টাচ করবে, তখন সে ইচ্ছা করলেও সঠিক ডিসিশন নিতে পারবে না। সে যে ডিসিশনটা নেবে, যে সিদ্ধান্তটা নেবে, এটা কাকতালীয়ভাবে ভুল হয়ে যাবে, কাকতালীয়ভাবে ভুল হয়ে যায়। তো এটিও একটি খারাপ সূত্র বা লক্ষণ। আমি ভালো লক্ষণ মস্তিষ্ক রেখা দেখাবো, ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। এই মস্তিষ্ক রেখার উপরে যদি তিল চিহ্ন থাকে, তাহলেও মস্তিষ্কের জটিলতা, অর্থাৎ মস্তিষ্ক ভুল সিদ্ধান্ত দেবে, চলে গেলে বুদ্ধি বাড়বে, সময়ের সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। অর্থাৎ যে সিদ্ধান্তটা যে সময়ে নেওয়া প্রয়োজন সেই সময়ে নেবে না, চোর চলে গেলে ধরবে, যে চোর চলে যাচ্ছে এখন চোর ধরি, কিন্তু চোর ঘরের মধ্যে থাকতে দেখি না চোর কি করে, ধরবে না। এরকম একটি অবস্থান সৃষ্টি করে এই তিল চিহ্ন, সময়ের সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় জাতক। আবার এই যে ডট চিহ্ন, কাটা ফুটলে যেমন ডট হয়, এই চিহ্নগুলো এই ধরনের অবস্থানে দেয়। ঢেউ খেলানো মস্তিষ্ক রেখা, কারণ মস্তিষ্ক রেখা যদি এইভাবে ঢেউ খেলানো থাকে, তারা অনেক সময় ছলনাকারী হয়। শুধু ছলনাকারী পুরোপুরি এটা বলা যাবে না, আর আরও অন্যান্য স্থান থেকে এই ছলনাকারীটা দেখে বোঝা যায় যে প্রতারক কিনা, সেটা বলা যাবে না পুরোপুরি। কিন্তু এই রেখাটি তরঙ্গায়িত থাকলে তার মস্তিষ্কের সমস্যা, অর্থাৎ এরা মানসিক রোগী পর্যন্ত হতে পারে, মানসিকভাবে কখনো স্বস্তি পায় না, শান্তি পায় না, স্বস্তি থাকে না। ঢেউ খেলানো মস্তিষ্ক রেখা নদীর ঢেউয়ের মতো, এটি একটি অশুভ চিহ্ন। এই মস্তিষ্ক রেখার উপরে যদি এরকম কোনো দিক চিহ্ন বৃহস্পতির স্থানে থাকে, দেখুন বৃহস্পতি হচ্ছে সৌভাগ্যের কারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষার কারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ। তো এই দ্বীপ চিহ্ন মস্তিষ্ক রেখায় খারাপ ফল দেয়, ভালো ফলাফল দেয় না। তো বৃহস্পতির স্থানে দ্বীপ চিহ্ন থাকলে কি হয়? বৃহস্পতির স্থানে দ্বীপ চিহ্ন থাকলে এই জাতক অতিরিক্ত উচ্চ আকাঙ্ক্ষী হয়, অতিরিক্ত উচ্চ আকাঙ্ক্ষী। তার যতটুকু সামর্থ্য তার থেকে অনেক বেশি সে চাইতে থাকে বা কল্পনা করতে থাকে, ভাবতে থাকে। এই যে না পাওয়ার, অতিরিক্ত উচ্চ আকাঙ্ক্ষার জন্য না পাওয়ার একটি বেদনা, না পাওয়ার একটি আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার জন্যে সে তার মস্তিষ্কে প্রচণ্ড চাপ প্রয়োগ হয় এবং প্রচণ্ড রূপে হতাশাগ্রস্ত হয়ে থাকে। হতাশ, না পাওয়ার হতাশ, তার
বড় বড় স্বপ্ন বাস্তবায়ন না হওয়ার হতাশা, এই হতাশা কিন্তু তাকে গ্রাস করে ধরে। শনির ক্ষেত্রে এই যে মাঝের আঙ্গুল, এই আঙ্গুলের নিচের যে ক্ষেত্রটি শনির স্থানের ক্ষেত্রে যদি এই ধরনের দ্বীপ চিহ্ন থাকে, তাহলে জাতক ধর্মের দিকে বেশ মনোনিবেশ করে। জাতকের মধ্যে অনেকটা এটাকে বলে অনেকটা নিষ্কাম যে ঈশ্বর প্রীতি, সৃষ্টিকর্তার প্রীতি, যোগীর মতো একটি অবস্থান, এটি কিন্তু তার মস্তিষ্ক দিয়ে থাকে। অনাসক্তির একটি অবস্থান, সৃষ্টিকর্তাকে পাচ্ছি না, তার জন্যে বা ধর্মের জন্যে তার মস্তিষ্ক কিন্তু উতালা থাকে, মস্তিষ্কের স্থিরতা থাকে না। অর্থাৎ এই জাতক তখন তার মস্তিষ্কের উপরে একটি চাপ সবসময় থাকে, যেটি বেদনা এক ধরনের, এটিও এক ধরনের বেদনা, অনাসক্ত বেদনা লক্ষ্য করা যায়। রবির ক্ষেত্রে থাকলে, এই আঙুলটি রবির ক্ষেত্রে থাকলে সে তার কর্মজীবন নিয়ে হতাশাগ্রস্ত থাকে। হতাশাগ্রস্ত কর্ম কি করবে, কিং কর্তব্য বিমূঢ়, দিশেহারা ভাব, কোন কর্মে তার সফলতা আসবে, কর্মক্ষেত্র নিয়ে প্রচুর চাপ থাকে। যে কর্মই করছে না কেন, একটি ব্যবসা করছে, একটি চাকরি করছে, একটি প্রতিষ্ঠান চালাচ্ছে, একটি কোম্পানি খুলেছে, কিন্তু সেই প্রতিষ্ঠান, সেই কোম্পানি, সেই ব্যবসা বা চাকরি নিয়েও তার কিন্তু স্বস্তি থাকে না। প্রচণ্ড মানসিক যন্ত্রণায় সে ভোগে। মানে তার মাথা থেকে এই বিজনেস বা এই পেশার যে চাপ, এটি কিন্তু নামতে চায় না সহজেই। বুধের ক্ষেত্রে থাকলে ব্যবসার কারণে সে খুব দুশ্চিন্তাগ্রস্ত থাকে, হতাশাগ্রস্ত থাকে ব্যবসা নিয়ে। এবার শিকল আকৃতির রবি রেখা বা মস্তিষ্ক রেখা আমরা দেখিয়েছি শিকল আকৃতির, দুঃখিত, তাই শিকল আকৃতির দেখাবো না। মস্তিষ্ক রেখায় যদি এই ধরনের কোনো ত্রিভুজ থাকে শেষের দিকে, দেখুন এখন কিন্তু শুভ বিষয়টা বলছি, এটি কিন্তু অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ সৃষ্টি করে। হঠাৎ প্রাপ্তি, যা ভাবেননি এমন কিছু হতে পারে, লটারিও হতে পারে, পৈতৃক সম্পত্তি ডুবে যাওয়া, শ্বশুরালয়ের সম্পত্তি হতে পারে, টাকাও সম্পদও পড়ে পাইতে পারেন, কি এটা বলা সম্ভব না, তবে এটি অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ দিয়ে থাকে। মস্তিষ্ক রেখায় যদি এরকম কোনো চতুর্ভুজ থাকে, তাহলে চতুর্ভুজকে বলা হয় বিপদের রক্ষা কবচ। তা এই চতুর্ভুজ থাকলে দেখুন, রক্ষা কবচ যখন আছে, রক্ষা কবচ, বিপদ না থাকলে তো রক্ষা কবচের প্রয়োজন নেই। তাই এই বয়সে জাতকের কোনো বিপদের, মস্তিষ্কের কোনো সমস্যা বা কোনো কর্ম পরিকল্পনা ভুল হবার একটি সংকেত থাকে, কিন্তু এই চতুর্ভুজটা থাকলে সেটা হয় না, সেটা বহু অংশে বিলীন হয়ে যায়। আবার ত্রিভুজ যদি মস্তিষ্ক রেখায় এই ধরনের ত্রিভুজ থাকে, সে যে কোনো স্থানে থাকতে পারে, এখানেও থাকতে পারে, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজ থাকলে কি হবে, এই বয়সে এসে যখন থেকে ত্রিভুজ চিহ্নটি শুরু হবে এবং যখন শেষ হবে, এই বয়স পর্যন্ত তার মস্তিষ্ক তাকে এত বেশি সাহায্য করবে যে সে প্রচুর সুযোগ পাবে। এটা অবশ্যই আয়ের জন্য প্রচুর সুযোগ পাবে। এই বয়স পর্যন্ত একটি সুন্দর সময়, প্রচুর আয়ের একটি সময় দেবে। দর্শক, আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক প্রদান করবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে আরও ভালো ভালো বিষয় নির্ভর, বিষয়বস্তু নির্ভর ভিডিও উপস্থাপন করবার জন্য। আপনাদের মতামত এবং প্রশ্ন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়।